দেশের পক্ষে থাকা বেগম জিয়াকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কুমিল্লায় বিএনপির কর্মশালায় তারেক রহমান। অর্থ পাচার মামলায় তার সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান নয়, সিদ্ধান্ত উচ্চ আদালতের। শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব তলব। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগে ভারতের গণমাধ্যমে নড়াইলের খুকু রানীর বক্তব্যে এলাকায় তোলপাড়, স্বজন প্রতিবেশীদের বিস্ময়। ব্রাজিল, আর্জেন্টিনা থেকে এসেছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। পরিশোধিত হয়ে বাজারে আসবে 2-1 সপ্তাহের মধ্যে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের পক্ষে ছিলেন বলেই তাকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। তাদের সকল ষড়যন্ত্র দেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। কুমিল্লায় বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া, যাকে এক বাক্যে আপনার প্রত্যেকটি মানুষ এখানে চেনেন, ওনাকে ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য, দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে, সেই বিস্তারিত কাহিনীতে আমি গেলাম না। কাজেই সহকর্মীবৃন্দ, বাংলাদেশের বহু পরিবার, বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম। বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম। বহু নেতাকর্মী আছেন যার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে। এই যে অনেকেই হাত তুলছেন, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজায় যেতে হয়েছে অথবা জানাজাও পাননি। এদিকে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া সাজায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ আসামিদের সাজা স্থগিত করে আপিল গ্রহণ করে। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় 2013 সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে 7 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে তা গ্রহণ করে সাজা স্থগিত করল আপিল বিভাগ। সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি 7 বছরের সাজা দিলেন, যেখানে তিনি অ্যাকুইটাল হয়েছিলেন নিম্ন আদালতে। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন, লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের শাসক গোষ্ঠীর চরম মনোকষ্টে আছে। দেশটি বাংলাদেশের মানুষকে গিনিপিগ ও দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে বলেও অভিযোগ করেন তিনি। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে। এদেশের হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। ভারতের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ মন্তব্য করে রিজভী বলেন, তারা চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। ভারতীয় পণ্য না কেনার আহ্বান জানান তিনি। পরে ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর পুড়িয়ে দেন রিজভী। দেশের কথা শুনে মনে হয় তারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের কাছে বিবেচ্য নয়। আমাদেরকে মনে করে গিনিপিগ, আমাদেরকে মনে করে তাদের অধীনস্থ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমাদের দেশের একজন ভয়ঙ্কর এক ফ্যাসিস্ট, ভয়ঙ্কর দানব, তাকে ছাত্র জনতা তাড়িয়েছে, সে পালিয়ে গেছে, সে ভারতে আশ্রয় নিয়েছে আপনাদের কাছে। এই জন্য আপনাদের এত মনোকষ্ট। অপতথ্য এবং অপপ্রচার দিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে একটি ভাবমূর্তি, এইটাকে নস্যাৎ করার জন্য।
জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান, এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। ক্ষমতার অপব্যবহার আর বন্দুকের নলের মাধ্যমে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। রিপোর্ট করছেন SM ফয়েজ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদ রিট করেন। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। 2020 সালে বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি কামরুল কাদের একটি জাজমেন্ট দিয়ে বলেন যে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মধ্যে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে দাবি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হকের। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরও অনেক রকমেরও স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা দলীয় স্লোগান হিসেবে এবং আরও খারাপভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। তো এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করায় এখন থেকে জয় বাংলা স্লোগান কোথাও ব্যবহার করা যাবে না বলেও জানান সংশ্লিষ্টরা। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাবে তথ্য তলব করেছে। BFIU একই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে তথ্যও চেয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হিসেবে কোথা থেকে এসেছে, কিভাবে টাকা এসেছে তা জানাতে বলা হয়েছে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদ উত্তোলন করা হয়েছে কিনা চাওয়া হয়েছে এসবের বিস্তারিত তথ্য। চিঠিতে ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন। ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সাথে জড়িত কিংবা যেসব হিসাবে ট্রাস্ট থেকে অর্থ স্থানান্তর হয়েছে, জমা হয়েছে তাদের তথ্যও দিতে বলা হয়েছে। BFIU এর চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে ভারতের গণমাধ্যমে দেয়া নড়াইলের খুকু রানী বিশ্বাসের বক্তব্যে এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। খুকু রানীর এমন মিথ্যাচারে বিস্ময় প্রকাশ করে তার স্বজন ও প্রতিবেশীরা দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তাদের দাবি, মাতৃভূমি বাংলাদেশে হিন্দু মুসলমান মিলে তারা অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছেন। এদিকে খুকু রানী ভারত থেকে এক ভিডিও বার্তায় জানিয়েছেন ভারতের সাংবাদিকরা তাকে দিয়ে মিথ্যা বলিয়েছে। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর তথ্য ছবিতে রিপোর্ট। থাকি আমার নাম খুকু রানী বিশ্বাস। ওই জায়গা স্কন্দের পথে বিশাল জ্বালা যাতনা অসহ্য করা হচ্ছে। আমরা যেখানে থাকি ওই জায়গায় বলতেছে যে হিন্দুদের কোনো স্থান নেই। খুকু রানী বিশ্বাসের অভিযোগের সত্যতা যাচাইয়ে নড়াইল সদর উপজেলার মাইসপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে গিয়ে দেখা যায় খুকু রানী যে অশান্ত পরিবেশের কথা বলেছেন তার ছিটে ফোঁটাও নেই গ্রামের কোথাও। শান্ত নিরুদ্বেগ পরিবেশে পূজা অর্চনার পাশাপাশি সবাই ব্যস্ত ফসল তোলা সহ দৈনন্দিন কাজে। আপন খেয়ালে খেলাধুলায় মেতে আছে শিশুরাও।
এই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা অরবিন্দ বিশ্বাসের স্ত্রী খুকুরানী। স্থানীয় সনাতনী হরিবাসর সংঘের গুরু খুকুরানী গত 2 ডিসেম্বর ভারতে যান ভাইপোর বিয়েতে। সেখানে কয়েকটি মিডিয়াকে বলেন বাংলাদেশে তারা মুসলমানদের হাতে নির্যাতিত হচ্ছেন। ভারতীয় গণমাধ্যমে খুকুরানীর মিথ্যাচারে বোড়ামারা গ্রামের মানুষ ও খুকুর প্রতিবেশীরা বিস্মিত ও মর্মাহত। এখানে এরকম কোনো জিনিস ঘটেনি এবং আমার এই গ্রামে মনে হয় 500 ঘর মুসলমান আছে আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। আমাকে তারা পুজো করতেও নিষেধ করে না, তারা আরো সাহায্য করতে চায়। মাথায় কি খেলেছে কি জানি কইছে, এটা করতে পারতেছি না। আমরা আরো ভালো আছি কারণ তারা আমাদের সাথে আর ভালো ব্যবহার করে, ভাই বোনের মতনই দেখে, বিপদেও তারা আগে আসে আমাদের। এদিকে খুকুরানীর মিথ্যা বক্তব্যে হতভম্ব খুকুরানীর পরিবারও। এ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমাদের এখানে যারা মুসলমান ভাইরা আছে সবাই আমাদের সহায়তা করে, আমরা সেইভাবে অনুষ্ঠান করি। কিন্তু আজকে আসলে আমার মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত। আমার মনে হয় এ কোনো পরিস্থিতির শিকার হয়ে এই ধরনের কথাগুলো বলেছে, তা না হলে এটা আসলে বাস্তব সত্যি কথা। আমাদের এলাকা আমরা যে কত শান্তিতে বসবাস করি এটা আসলে বলার না। অন্যদিকে ভারত থেকে এক ভিডিও বার্তায় খুকুরানী দাবি করেছেন দেশটির কয়েকজন সাংবাদিক তাকে দিয়ে মিথ্যা বলিয়েছেন। বলতেছে কি মাসিমা এইদিকে আসেন, আমি কাছে কেন কি জন্য যাব, তা বলতেছে কি যে ওই দেশে যে সমস্ত এগুলো আছে আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। আমি কাছে না না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় বানায় আমাকে বলাইছে। সব ষড়যন্ত্রের ফাঁদ ছিন্ন করে আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে এবং প্রিয় মাতৃভূমি অভীষ্ট লক্ষ্য অর্জন করবে এমন প্রত্যাশা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সহ প্রতিটি বাংলাদেশির। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আগামীকাল বাদ আসর টিকাটুলি জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। বাদ জোহর রাজধানীর টিকাটুলি জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় প্রয়াত আজিজুল হকের পিতা, বাংলা ভিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক সহ পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ছাড়াও বাংলা ভিশনের সংবাদকর্মী, কর্মকর্তা কর্মচারী এবং এলাকাবাসী অংশ নেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আরিফুল হক তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। পরে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মরহুম আজিজুল হককে। এ সময় সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আজিজুল হক। গত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধাররা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক তার বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও অসংখ্য স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 4 দিনের ব্যবধানে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে 4টি জাহাজে এসেছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। অপরিশোধিত ওই সয়াবিন তেল আমদানির ফলে বাজারে বোতলজাত সয়াবিনের সংকট কেটে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও টিকে গ্রুপ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার এমটি আরডমোর, শায়নি ও এমটি ডাম্বলডোর নামে 2 জাহাজে বন্দরে আনা হয়েছে 21,500 টন অপরিশোধিত সয়াবিন তেল। মঙ্গলবার বন্দর জলসীমায় পৌঁছেছে আরও 2টি জাহাজ। এই 2 জাহাজে আছে 30,600 টন সয়াবিন তেল। এর মধ্যে এমটি আরডমোর শায়নি জাহাজ থেকে তেল খালাস শেষে সোমবারই জাহাজটি বন্দর ছাড়ে। জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টোরি ব্রাজিল থেকে এবং বাকি 3টি এসেছে আর্জেন্টিনা থেকে। ওই সয়াবিন তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে। পরিশোধন শেষে বাজারজাত হতে সময় লাগতে পারে 1 থেকে 2 সপ্তাহ। ওই সয়াবিন তেল আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল। বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে এবং সয়াবিনের দাম সমন্বয় করায় রোজার আগে আমদানি আরও বাড়বে আশা সংশ্লিষ্টদের।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণহত্যা, বিডিআর হত্যার আসামি শেখ হাসিনার আইন অনুযায়ী বিচার হবে, আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। দুপুরে কুষ্টিয়ায় দলীয় একটি সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে, ঐক্যবদ্ধভাবেই মোকাবেলা করা হবে তা। এ সময় আমান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সংগঠিত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দুপুরে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ উৎসবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে ছাত্র শিক্ষক সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অনার্স প্রথম বর্ষ এবং উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের বরণের আয়োজন করা হয়। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম। বিনিয়োগের বকেয়া টাকা আদায়ের জন্য দেশের আলোচিত সমালোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের চট্টগ্রামের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। দুপুরে চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় এস আলম হাউসের সামনে অবস্থান নেন চট্টগ্রাম অঞ্চল ও নগরের 11টি শাখার প্রায় শতাধিক কর্মকর্তা। এ সময় ব্যাংকটির কর্মকর্তারা বলেন, এস আলম ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 40 থেকে 45 হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। বকেয়া এই টাকা আদায় না হওয়ায় তারল্য সংকট দেখা দিয়েছে। গ্রাহকরা যখন জানতে পারেন তাদের টাকা সুরক্ষিত নয়, তখন তারা একসঙ্গে এসে সঞ্চয় উঠিয়ে নিতে চাইছেন। 5 আগস্ট সরকার পতনের পর ব্যাংকটি এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হয়। সারা দেশে ব্যাংকটির বিনিয়োগ প্রায় 65,000 কোটি টাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্রুতই চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা ফিরে পেতে যাচ্ছে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সোমবার সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মেয়র বলেন, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিটি কর্পোরেশনের নিজস্ব সম্পত্তি, কিন্তু একটি গোষ্ঠী প্রতিষ্ঠানটিকে নিজেদের দখলে নিয়ে জিম্মি করে রাখে অনেক বছর। প্রতিষ্ঠানটিকে নিজেদের আয়ত্তে আনার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। দ্রুতই সিটি কর্পোরেশন এই বিশ্ববিদ্যালয় পূর্ণ মালিকানা ফিরে পাবে বলে আশা করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা মামলায় 8 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে পুলিশ আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডে নেওয়া আসামিরা হচ্ছে সুমন দাস, সুজন দাস, সাকিবুল আলম, আহমেদ হোসেন, সৌরভ দাস, মোহাম্মদ রাকিব, সুজন দাস ও ইমন চক্রবর্তী। 26 নভেম্বর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। খুলনা সদর থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। বক্তব্যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তিনি। কিশোরগঞ্জের বিএনপি নেতা আতাউর রহমান আকন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে গণমিছিল করেছে তার সমর্থকরা। দুপুরে 2 শতাধিক নেতাকর্মী আদালতের সামনে থেকে মিছিল করে। গুম, খুন ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা নির্যাতনের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা ছাত্রদল। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও অন্যান্য মুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজের সামনে এ কর্মসূচি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঝালকাঠিতে জেলা বিএনপির মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ হয়। এদিকে রাজশাহীতেও মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ছাত্রদল।
সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়। 12.5 লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুনুর রশিদ। হবিগঞ্জে আশার উদ্যোগে মৎস্য চাষীদের কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে 30 জন মৎস্য চাষী অংশ নেন কর্মশালায়। খাগড়াছড়ির পানছড়ি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। পরে সর্বসাধারণের ব্যানারে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়া হয়। নরসিংদী প্রেসিডেন্ট কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ হয়েছে। ড্রিম হলিডে পার্কে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও জনতার উদ্যোগে নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চ থেকে এ র্যালি বের হয়। রাঙামাটি বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছে নতুন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে সিলেটে। সভার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের পর গত 4 মাসে মূসক গোয়েন্দাদের ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে প্রায় 160 কোটি টাকার। এর মধ্যে আদায় হয়েছে 61 কোটি টাকারও বেশি। সাতক্ষীরায় 2 দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মনিরুল ইসলাম মনির। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের পক্ষে থাকায় বেগম জিয়াকে জেলে পাঠিয়েছিল ষড়যন্ত্রকারীরা। কুমিল্লায় বিএনপির কর্মশালায় তারেক রহমান। অর্থ পাচার মামলায় তার সাজা স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান নয়, সিদ্ধান্ত উচ্চ আদালতের। শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব তলব। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা অভিযোগে ভারতের মিডিয়ায় নড়াইলের খুকুরানীর বক্তব্যে এলাকায় তোলপাড়। স্বজন প্রতিবেশীদের বিস্ময়। ব্রাজিল আর্জেন্টিনা থেকে এসেছে 52,000 টন অপরিশোধিত সয়াবিন তেল। পরিশোধিত হয়ে বাজারে আসবে 2-1 সপ্তাহের মধ্যেই। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।